নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা শিখণ্ডী আজ আবার পঞ্চম অংশ পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সাহানা সশব্দে মিতুর খাতাটা বন্ধ করল। শেষ কবে এমন রোমহর্ষক কোনো কাহিনী ও পড়েছে তা ওর মনে পড়ছিল না। নিজের পরিবারের ভেতরে বাইরে সমাজের সর্বত্র ক্রমাগত অপমানিত হতে হতে শিখণ্ডী শেষ পর্যন্ত যক্ষ স্থূণকর্ণের ওষুধের সাহায্যে নিজেকে পুরুষ করে তুললেন। মিতুর হাতে সেই বিবরণ যেন শব্দ আর অক্ষরের সীমা অতিক্রম করে তাকে নিয়ে গেছিল সুদূর অতীতের সেই অরণ্যে, যেখানে অন্তরের বাহিরে দ্বন্দ্বে দীর্ণ হচ্ছিলেন শিখণ্ডী। জানলার সামনে গিয়ে দাঁড়ালো সাহানা। এতদিন একসঙ্গে থেকেও জানতে পারেনি কি অনন্য লিখন শৈলী নিজের গভীরে ফল্গুর মতো করে বয়ে চলেছে মিতু। কি সুনিপুণ বর্ণনা! পড়তে পড়তে যেন নিজেকেই মনে হয় মহাভারতকালের কোনো চরিত্র। সাহানা জানলায় গিয়ে দাঁড়ালো। এতকাল এক ছাদের তলায় থেকেও টের পায়নি মিতুর এই প্রতিভার কথা। মনে হয় অদৃশ্য হয়ে একপাশে দাঁড়িয়ে প্রত্যক্ষ করছে সমস্ত ঘাত প্রতিঘাত, নাটকীয় টানাপোড়েন। ওর মনে পড়ে গেল হাসপাতালে দেখে আসা শীর্ণ মিতুকে। হাসপাতালে অপ্রাসঙ্গিকভাবে বাথরুমের সিঁড়ির খাঁজের কথা শুনে সাহানা অবাক হয়ে গিয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি অবাক হয়েছিল মিতুর শেষ মুহূর্তে বলা কথাগুলোয়। টাকাটা তুই খুব সাবধানে নিজের কাছে রাখিস সাহানা, ফোপাচ্ছিল মিতু। সাহানা প্রথমে কিছুক্ষণ কথা খুঁজে পায়নি, তারপর বলেছিল, এত টাকা তুই পেলি কোথায়? কি করবি তুই টাকা দিয়ে? মিতু ওর শীর্ণ হাত দুটো বাড়িয়ে জড়িয়ে ধরেছিল সাহানাকে। দরকার হবে, খুব দরকার লাগবে। পুলিশ বা অন্য কেউ খুঁজে পাওয়ার আগেই তুই তোর কাছে রেখে দিস প্লিজ। সাহানা উত্তর না দিয়ে তীক্ষ্ণ চোখে বলেছিল, তোর নার্সিংয়ের কাজটা চলে গিয়েছে মিতু। মিতালি দাসের নামের মাধ্যমিক সার্টিফিকেটই যখন জাল, বিএসসি নার্সিং তুই করতে পারবি না। কি করবি তুই টাকাটা দিয়ে? মিতু কিছু বলেনি, চোখ বন্ধ করে নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছিল বিছানায়। সাহানা আর চোখে নিজের আদ্যিকালের পুরনো ট্রাঙ্কটার দিকে তাকালো। চাবিটাও রেখেছে নিজের বুকের খাঁজে। সেই ট্রাঙ্কের একেবারে নিচে রয়েছে মিতুর 3 লাখ টাকা। কোথায় পেল মিতু এত টাকা? আজ ঘরে সাহানা একাই রয়েছে, পূর্ণা নেই। উইকেন্ডে মণিময় হাজরাকে সঙ্গ দিতে ডায়মন্ড হারবার গেছে। সাহানা জানে উন্নার সব দিক দিয়েই অসহায়। মাইনের ওই কটা টাকায় সংসার আর বিকলাঙ্গ ভাইয়ের চিকিৎসা সব চালানো যায় না। তাছাড়া ওদের চাকরির মেয়াদ বাড়াতে গেলে স্কুলের সেক্রেটারির কাম বিধায়কের সুপারিশ বিরাট ভূমিকা নেয়। মণিময় হাজরা সব দিকেই ওকে বেঁধে রেখেছে। মণিময়ের মেয়ের অন্নপ্রাশনে স্কুলের বাকিদের সঙ্গে উন্নারও নিমন্ত্রণ ছিল। উন্না এসে ওকে ছবি দেখিয়েছিল। মণিময় হাজরার স্ত্রী বেশ সুন্দরী। সাহানার মনে প্রশ্ন জেগেছিল, বাড়িতে সুস্থ সবল স্ত্রী থাকতেও একজন পুরুষের এভাবে নারী সঙ্গ প্রয়োজন হয় কেন? এ কি শুধুই দেহজ আকর্ষণ? সাহানার মনে পড়ল এক সন্ধ্যায় মিতু এই প্রশ্নের একটা সহজ উত্তর দিয়েছিল। এটা শুধু শরীরের খিদে মেটানো নয় রে, মুড়ি মাখা হাতে নিয়ে বলেছিল মিতু। সেজন্য কাউকে এভাবে বেঁধে রাখতে হয় না। এটা আসলে ক্ষমতার ব্যাপার। আমি পারি, এই ভাবনা থেকেই কেউ বউকে পেটায়, কেউ আইন ভাঙে, আর যোগ্যতর স্ত্রী হলে তাকে অন্যভাবে আঘাত করে দমিয়ে রাখতে চায়। তুই খোঁজ নিয়ে দেখ, মণিময় নির্ঘাত নিজের বউয়ের ওপর কোনো গাজোয়ারি করতে গিয়ে ঝাড় খেয়েছে, তাই উন্নাকে ধরেছে। মানে তুই বলছিস মণিময় হাজরা নিজের ক্ষমতা দেখানোর জন্য? সেটাই একমাত্র কারণ নয়, বেশিরভাগ ছেলেই আসলে চায় মুখের ভ্যারাইটি। তুই লক্ষ্য করে দেখবি, ওই যে একটা কথা আছে না, খেদি পেঁচি নূরজাহান, আলো নিভলে সব সমান। কারোর বুদ্ধিদীপ্ত কথা শোনার প্রয়োজন হলে সে পুরোদস্তুর প্রেম করবে, শুধু শারীরিক সম্পর্ক মাখানো পরকীয়া নয়। হয়তো মিতু ঠিকই বলেছিল। তাহলে পরিপূর্ণ সুন্দরী হয়েও যখন মণিময় হাজরার স্ত্রী স্বামীকে পরকীয়ায় লিপ্ত হওয়া থেকে আটকাতে পারলেন না, তবে সৌন্দর্য নিয়ে মানুষের এত অবসেশনই বা কেন? এই যে এত ধর্ষণের খবর বেরোয়, 5-7 বছরের মেয়ে দেখে কি কেউ উত্তেজিত হতে পারে? নাকি 60 বছরের বৃদ্ধা কখনো ধর্ষিতা হতে পারে? অনেক ক্ষেত্রেই ধর্ষণ আসলে ক্ষমতার আস্ফালন, ক্ষমতা দেখানোর একটা অস্ত্র। ক্ষমতা, হয়তো সেটাই আসল ব্যাপার। পুরুষ নারী দুইয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সৌন্দর্যের ক্ষমতা দিয়ে কেউ অন্যকে বশ করে, আর জননেতা কাজে লাগায় অন্য কোনো ক্ষমতা। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে এলো সাহানা। ওদের ঘরের সামনাসামনি যে 2.5 ফুটের বারান্দা, সেখান থেকে স্পষ্ট দেখা যায় ফ্লাইওভার।
ফ্লাইওভারের চারপাশটা ধুলোয় আচ্ছন্ন হয়ে রয়েছে এখন। সাইনবোর্ড ও লাইট পোস্টগুলোর উপরে ঘোলাটে হয়ে আছে রাতের আকাশ। শাহানা আনমনে ভাবছিল, দূরে দেখতে দেখতে ফিরে যাচ্ছিল 16 বছর আগের সেই দিনটায়। না, ঘটনাস্থলে ও নিজে উপস্থিত ছিল না, কিন্তু মিতুর মুখে বিভিন্ন সময় এতবার সেই ভয়ঙ্কর ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনেছে যে নিজের অবচেতনে কখন যেন ও পুরো ব্যাপারটাকেই কল্পনার চোখে দেখতে শুরু করেছে। চমক ভাঙলো একটা ডাকে। এখানে একা একা দাঁড়িয়ে কি করছো শাহানাদি? খাবে না? শাহানা ঘাড় ঘুরিয়ে দেখলো সিমি। সেদিনের পর থেকে সিমি বা পলির সঙ্গে বলতে গেলে দেখাই হয়নি ওর। গোটা হোস্টেলের 3 তলার ঘরগুলো জুড়ে থাকা সিমি, পলি, উন্না আর শাহানা বাস করেছে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। আর এক অভিশপ্ত ভূখণ্ডের মতো একাকী হাসপাতালে পড়ে থেকেছে মিতু। শাহানা বলল, না আজ তেমন খিদে নেই, তুই খেয়েছিস? হ্যাঁ, ম্লান মুখে বলল সিমি। মিতুদির অপারেশন কবে? বোধহয় পরশু। শাহানা আকাশের দিকে দেখতে দেখতে বলল, এখন প্রেশারটা একটু কমতির দিকে, তাই ডাক্তাররা 2 দিন সময় নিচ্ছেন। তুই কখন ফিরলি পার্লার থেকে? সিমির মুখটা কালো হয়ে গেল। নিচু গলায় বলল, আজ বেরোয়নি, কাজটা বোধহয় চলে গেল গো শাহানাদি। কেন? শাহানা ভ্রু কুঁচকালো। কি হয়েছে? সিমি বলল, মিতুদিকে যে রাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তার পরের দিন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাওয়ায় কাজে যায়নি। ভেবেছিলাম অনেকদিন ছুটি নিইনি, তাই একটা ছুটি নিই। সেদিন সন্ধেবেলাতেই পুলিশ এসেছিল পার্লারে, জানো, আমাদের 4 জন মেয়েকে ধরে নিয়ে গেছে। ভাগ্যিস আমি সেদিন যাইনি। সে কি? শাহানা হতভম্ব হয়ে গেল। সিমি যে পার্লারে ম্যাসাজ করার কাজ করে, সেখানে যে অনেক রকম অবৈধ কাজ হয় তাও জানি। সিমি বলছিল একদিন, সেদিন মিতুও ছিল। সিমি কথায় কথায় বলেছিল, আমাদের তো কোনো মাইনে সিস্টেম নেই পার্লারে, ম্যাসাজ পিছু টাকা। 1 ঘন্টা 2 ঘন্টার ম্যাসাজ করলে পাই 100 টাকা। মিতু অবাক হয়েছিল শুনে সেদিন মাত্র। বডি ম্যাসাজ করতে তো 1.5-2 হাজার টাকা লাগে জানি। সে তো পার্লার নেবে, 2000 কেন, তেমন ম্যাসাজ 5000-এরও হয়। কিন্তু যত টাকারই হোক আমরা পাই 100 টাকা। 2 ঘন্টা ম্যাসাজে 100 টাকা, এতে তোদের পোষায় কি করে? শাহানা বলেছিল। পোষায় না তো। এক মুহূর্তের জন্য সেদিন শাহানার চোখে চোখ রেখে মুখ নামিয়ে নিয়েছিল সিমি। বাধ্য হয়ে ম্যাসাজ ঘরের অন্ধকারে অন্য কাজ করতে হয়। কি করব, পেট তো চালাতে হবে। সেখানে যা বকশিস পাই পুরোটাই নিজের থাকে। পার্লারের মালিক সব জানে, কিন্তু কিছু বলে না, কারণ এই লোভী ম্যাসাজের ভিড় হয় পার্লারে। পলিদিদেরও তাই। সে কি রে? শাহানা অবাক হয়েছিল সেদিন। সিমি কোনো কথা বলেনি, নিজের ওড়নার এক প্রান্ত পাকাচ্ছিল আঙুল দিয়ে। সেই কথাগুলো মনে পড়তে শাহানা সিমির দিকে তাকালো। কি করবি এখন? অন্য পার্লারে চেষ্টা করবি? সে তো করাই যায়, কিন্তু বিশ্বাস করো শাহানাদি, এসব নোংরা কাজ আর ভালো লাগে না। সিমি বলল, মাধ্যমিকের পর পাড়ার দিদির কথায় ম্যাসাজ ট্রেনিং নিয়েছিলাম। তখন যদি জানতাম আসল কাজের বদলে এখানে এইসব করে পয়সা উপায় করতে হয়, থোড়াই শিখতাম। এখন আমি আর পলিদি আলোচনা করি, যা হয়েছে হয়েছে, আর পাক ঘাঁটতে পারছি না, অন্য কিছু করব। কিন্তু কি করব, পেটে বিদ্যেও তো নেই তেমন। শাহানা চুপ করে রইল। সিমি দেখতে খুব সুন্দরী না হলেও একটা আলগা চটক আছে, গায়ের রং ফর্সা, আর নাক চোখ মুখ যাই হোক, রং ফর্সা হলেই ভারতবর্ষের মতো দেশে মেয়েরা সুন্দরী তকমা পেয়ে যায়। সিমির চুলগুলো স্ট্রেট করা, গাঢ় খয়েরি রঙের রাঙানো। পার্লারের মেয়েরা যেমন সেজেগুজে থাকে, সিমিও তেমনই, রোগাটে গড়ন, চোখে সবসময় কাজল, মুখে সস্তা মেকআপ। সিমি বাড়ির বারাসাতের দিকে ওর বাবা মা কেউ নেই, মারা গেছে অনেক আগে। এক দাদা বিয়ে করে সংসার করছে, অবিবাহিতা বোন সেই সংসারে গলগ্রহ। শাহানা বলল, তাহলে কি করবি? দেখি, তখন যদি ম্যাসাজ ট্রেনিং না নিয়ে বিউটিশিয়ান কোর্স করে রাখতাম, এই অসুবিধায় পড়তে হতো না শাহানাদি। সিমি বলল, যাই হোক, আমি কাল ভাবছি একবার মিতুদিকে দেখতে যাব, তুমি নিয়ে যাবে আমায়? সেখানটাই যে এক চান্দ্রমাস অরণ্যে দিন যাপন করেছিলেন, সেই 30টি দিনে কম্পিল্য কিন্তু নিস্তরঙ্গ ছিল না। সদ্য পরিণতা স্ত্রীর দ্বারা প্রত্যাখ্যাত শিখণ্ডী উত্তেজনার বশে রাজধানী ছেড়ে পাড়ি দিয়েছিলেন গভীর অরণ্যের দিকে। তবে তার পূর্বেই দ্রুপদ কিঞ্চিৎ প্রস্তুতি নিয়েছিলেন। মহাদেবের আশীর্বাদে অলৌকিকত্বে আর সম্পূর্ণ আস্থা রাখতে পারেননি তিনি, বরং অনভিপ্রেত কিছু ঘটলে যাতে তিনি সে বিষয়ে তৎক্ষণাৎ অবগত হতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য প্রাসাদের এক বিশ্বস্ত রক্ষীর ওপর আদেশ ছিল মাঝে মধ্যে শিখণ্ডীর ওপর নজর রাখার। সেই রক্ষী তাকে গোপনে অনুসরণ করেছিল, দেখে এসেছিল পর্ণকুটির। শিখণ্ডীর এই বনবাসে রানী প্রসূতি ভেঙে পড়লেও দ্রুপদ খুব বেশি বিচলিত হননি। শিখণ্ডীর মনের অবস্থা তিনি অনুভব করতে পারছিলেন।
এই অপমান সহন করার জন্য সবার কাছ থেকে দূরে গিয়ে নিজেকে কিছুটা সময় দেওয়া যে নিতান্তই প্রয়োজন, তাও তিনি উপলব্ধি করেছিলেন। শিখণ্ডীর ব্যক্তিগত ভৃত্য সুবলের কাছ থেকে নিয়মিত সংবাদ আহরণ ছাড়া অন্য কিছু করেননি দ্রুপদ। খুব বেশি কিছু করার অবস্থাতেও ছিলেন না দ্রুপদ। এই 30টি দিন তিনি দুশ্চিন্তার বিষে ছটপট করেছেন। হস্তিনাপুরকে নিশ্চিহ্ন করে দেওয়ার স্বপ্নটি তিনি দীর্ঘদিন ধরে মনে মনে লালন করে এসেছিলেন। সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য তার তুনীরে এক ভয়ঙ্কর তীর সংযোজিত হয়েছিল। দর্শন রাজ্যের সঙ্গে শিখণ্ডীর মাধ্যমে স্থাপিত বৈবাহিক সম্পর্ক দ্রুপদকে নতুন করে আত্মবিশ্বাসী করে তুলেছিল। দর্শন রাজ হিরণ্যবর্মার আগ্রাসী যুদ্ধনীতি ও রণপাণ্ডিত্যের কথা কারো অজ্ঞাত নয়। তাকে পাশে পাওয়া মানে বিপক্ষের উপর বিপুল চাপ সৃষ্টি করা, একথা দ্রুপদ বোঝেন। সেই আকাঙ্ক্ষার যে এমন ভয়ঙ্কর পরিণাম হবে, দর্শন যে এইভাবে বন্ধুর পরিবর্তে রাজ্যের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে, তা দ্রুপদের অনুমান করা উচিত ছিল। আক্ষেপে নিজের মস্তকে আঘাত করেন দ্রুপদ। শিখণ্ডী বিবাহে অনিচ্ছুক হওয়া সত্ত্বেও বহু বছর আগে অরণ্য মধ্যে মহাদেবের মুখে শোনা সেই আশ্বাসবাণীর ভরসায় তিনি এই বৈবাহিক সম্পর্কে অগ্রসর হয়েছিলেন। কিন্তু মহাদেবের সেই বাণী সত্য হয়নি। ফুলশয্যার রাতে চরম লাঞ্ছনার শিকার হতে হয় শিখণ্ডীকে। দর্শনের রাজকন্যা রাজ্য ত্যাগ করা মাত্র রাজপ্রাসাদে তো বটেই, পাঞ্চালের সর্বত্র শিখণ্ডীকে নিয়ে প্রচলিত হয়েছে নানা কথা ও কুৎসা। বহিঃশত্রু তো আছেই। পাঞ্চাল রাজ্যবাসীরাও সম্ভবত ভবিষ্যতে মানবে না শিখণ্ডীকে। উপরন্তু রাজ্যের অর্ধাংশ হারিয়ে দুর্বল পাঞ্চালের উপর উদ্যত হয়েছে দর্শন রাজ্যের শত্রুতার রূপী খড়গ। এই 1 মাস গভীর চিন্তন ও পরিকল্পনায় মগ্ন থেকেছেন দ্রুপদ। মহামন্ত্রী চিত্রবানের সঙ্গে বহু আলোচনার পরেও কোনো সমাধান খুঁজে পাননি তিনি। অসহায় হয়ে চিত্রবানকে বলেছিলেন দ্রুপদ, যে কোনো মূল্যে আমি কুরুবংশের সর্বনাশ দেখতে চাই চিত্রবান। অস্ত্রগুরু দ্রোণের আদেশে তারা যেভাবে আমাকে ও আমার রাজ্যকে লাঞ্ছিত করেছে, তার প্রতিশোধ না নিলে আমার পূর্বপুরুষদের কাছে আমি ঘৃণার পাত্র হয়েই থাকব। কিন্তু এই প্রতিহিংসার তাড়নায় আমি পাঞ্চালের একই সর্বনাশ ডেকে আনলাম। প্রতিশোধ যে শুধুমাত্র রণাঙ্গনেই নেওয়া যায় তা তো নয় মহারাজ, শান্ত কণ্ঠে বলেছিলেন চিত্রবান। মানসিক শান্তি বিঘ্নিত করে ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যে মানুষকে ঠেলে দিয়ে তাকে অন্তর্দীর্ণ করে দিয়েও তো প্রতিশোধ নেওয়া যায়। এই বিপদের হাত থেকে রক্ষা পেলে আপনি না হয় তেমন কিছুর সন্ধান করুন যা দর্শনের তুলনায় শ্রেষ্ঠতর আয়ুধ। দ্রুপদ বুঝতে পারেনি চিত্রবানের বক্তব্যের মর্মার্থ। প্রশ্ন করেছিলেন, আপনি কোন আয়ুধের কথা বলছেন? কুরুবংশ এক বিপুল আয়তন প্রস্তর ফলকের সদৃশ মহারাজ। চিত্রবান বলেছিলেন, দ্রোণাচার্যের ইন্ধনে সংগঠিত যুদ্ধে সেই সম্পূর্ণ ফলকটির সঙ্গে সংঘর্ষের ফলেই আমাদের শোচনীয় পরাজয় হয়েছিল। কিন্তু যে কোনো ফলকে এমন একটি অংশ থাকে যেখানে আঘাত করলে সুবিশাল এবং আপাত অভেদ্য বস্তুটিও চূর্ণ হয়ে পড়তে পারে। তেমন এক দুর্বল অংশ ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে, যা দিয়ে ওই প্রস্তর ফলকটিকে বিদীর্ণ করে দেওয়া যায়। তারপরে ওই বংশের অবলুপ্তির সময়ের অপেক্ষা মাত্র। কি সেই দুর্বল্য? সচকিত হয়েছিলেন দ্রুপদ। হস্তিনাপুরের বর্তমান শাসক এখন ধৃতরাষ্ট্র। তিনি জন্মান্ধ। তার ভ্রাতা পাণ্ডু ইতিমধ্যেই পরলোকগত। আর এক ভ্রাতা বিদুর দাসী পুত্র। তাই যোগ্যতম হলেও ভাগ্যের পরিহাসে তার সিংহাসনে বসার প্রশ্ন নেই। পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা পাশে আবদ্ধ। তাহলে এরপর হস্তিনাপুরের উত্তরাধিকারী হবে কে? পাণ্ডুর প্রথম পুত্র যুধিষ্ঠির, নাকি ধৃতরাষ্ট্রের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ দুর্যোধন? দ্রুপদ চিন্তা করে বললেন, দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে অগ্রজ কে? যুধিষ্ঠির। চিত্রবান বললেন, দুর্যোধন দ্বিতীয় পাণ্ডব ভীমের সমবয়সী। প্রচলিত বিধান অনুযায়ী সিংহাসনে যুধিষ্ঠিরের অধিকারী স্বীকৃত হওয়া উচিত। কিন্তু মহারাজ, দুর্যোধন ও তার ভ্রাতারা এই বিধান মানতে ইচ্ছুক নন। আমি জানতে পেরেছি শৈশবেই মধ্যম পাণ্ডব ভীমকে বিষ মিশ্রিত খাদ্যের সাহায্যে হত্যার ষড়যন্ত্র করেছিল দুর্যোধন। অচেতন ভীম জলে ডুবে যায়। নাগরাজ বাসুকীর আশীর্বাদ না থাকলে সে বেঁচে ফিরত না। এই বিরোধ প্রতিদিন তীব্রতর হয়ে উঠছে। আপনার ইঙ্গিত আমি অনুধাবন করতে পারছি, দ্রুপদ বললেন, কিন্তু এই অন্তর্কলহকে কিভাবে ব্যবহার করব আমরা? চিত্রবান বললেন, গুপ্তচরের মাধ্যমে আরও একটি তথ্য সংগৃহীত হয়েছে। কিছুদিনের মধ্যেই ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হিসেবে যুধিষ্ঠিরকে যুবরাজ তথা সাম্রাজ্যের উত্তরাধিকারী রূপে ঘোষণা করবেন। কিন্তু এতে তার নিজের বিন্দুমাত্র সম্মতি নেই। মহানুভবতা ও ন্যায়পরায়ণতা দেখানোর তাগিদে ও বিদুরের চাপে তিনি ভ্রাতুষ্পুত্রকে উত্তরাধিকারী বলে ঘোষণা করতে বাধ্য হচ্ছেন।
প্রকৃতপক্ষে দুর্যোধনের সমস্ত দুষ্কর্মে তার নীরব ও প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে। কৌরবদের মাতা গান্ধারী গান্ধার দেশের রাজকন্যা, গান্ধার রাজ সুবলের তনয়া। তার ভ্রাতা শকুনি দুর্যোধনকে সর্বক্ষণ ইন্ধন যোগান। আমি জানি মহারাজ, কয়েক দশকের মধ্যেই এই বিভেদ বিশাল আকার ধারণ করে কুরু বংশের দুটি শাখাকে পরস্পরের বিরুদ্ধে যুযুধান করে তুলবে। আর এক্ষেত্রে অনুঘটকের কাজ করতে হবে আপনাকে। আমাকে? বিভ্রান্ত দ্রুপদ বললেন, কিভাবে? আপনাকে পিতার কর্তব্য পালন করতে হবে মহারাজ, নিম্নকণ্ঠে বললেন চিত্রবান। আমি এক ক্ষত্রিয় দম্পতি ও তাদের 2 শিশুকে চিনি। কৃষ্ণবর্ণ হলেও শিশু দুটি অতি সুন্দর। স্বামী আমাদেরই সেনাবাহিনীর বীর যোদ্ধা ছিলেন। কৌরব বাহিনীর সঙ্গে সমরে মৃত্যুবরণ করেছেন। একাকী স্ত্রী 2 শিশুকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। গতকাল তিনি তীব্র অবসাদে আত্মহত্যা করেছেন। শিশুপুত্র কন্যা এখন অনাথ অসহায়। রাজকোষ থেকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করুন। বিরক্ত মুখে বললেন দ্রুপদ। স্বাস্থ্যমন্ত্রী পশুপতিকে জানালেই তিনি সব ব্যবস্থা করবেন। শিশু দুটিকে আশ্রিতদের আবাসে প্রেরণ করা হবে দ্রুত। তাদের কথা এই আলোচনায় আসছে কেন? আসছে কারণ এই শিশু দুটিকে আপনি দত্তক নিতে চলেছেন। কি? দ্রুপদের মুখ রক্তবর্ণ ধারণ করার আগেই চিত্রবান বললেন, প্রকাশ্যে প্রচার করুন। দ্রোণের অপমানের প্রতিশোধ নিতে ভীষণ এক যজ্ঞের আয়োজন করেছিলেন আপনি। সেই যজ্ঞের অগ্নি থেকেই জন্ম নিয়েছে এই পুত্র ও কন্যা। এই 2 শিশুর পরিচিতি সম্বন্ধে রাজ্যে কেউ কিছুই জানে না, তাই কেউ তাদের চিনতে পারবে না। তারই সঙ্গে প্রচার করুন যে যজ্ঞকালে দৈববানে হয়েছে ওই পুত্রই হবে দ্রোণের মৃত্যুর কারণ। দ্রুপদ দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে বললেন, এমন মিথ্যা প্রচার করে আমার লাভ? দৈববাণী নিয়ে সমাজে এক অন্ধবিশ্বাস প্রচলিত আছে মহারাজ। চিত্রবানের মুখে তির্যক হাসি দেখা দিল। তা নাকি সত্যই হয়? এই কথা ঠিকই বাতাসে ছড়াবে। শোনার পর দ্রোণ মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন। আপনিও সেই পুত্রটিকে রণকুশল করে তুলবেন। জানবেন ভীষ্ম অজেয় এবং প্রায় মৃত্যুঞ্জয়ী হলেও দ্রোণ তা নন। সেই বালকটি আপনার পুত্র হয়ে প্রতিহিংসা চরিতার্থ করার সুযোগ এনে দেবে। সাধু প্রস্তাব। দ্রুপদের চোখের গভীরে তুষানলের মতো দীপ্ত হয়ে ওঠে প্রতিশোধ স্পৃহা। কিন্তু কুরুবংশের গভীর ওই চ্যুতিকে গভীর ও প্রসারিত করে তোলায় আমার অনুঘটন কার্যটি কিভাবে সম্পন্ন হবে? আমার যে পূর্বপুরুষদের অন্যায়ভাবে বঞ্চিত করা হয়েছিল হস্তিনার সিংহাসন থেকে, যারা নিঃস্ব রিক্ত অবস্থায় এসে নিজ বাহুবলে প্রতিষ্ঠা করেছিলেন এই পাঞ্চাল রাজ্য, তাদের অবমাননার প্রতিশোধ আমি কিভাবে নেব? বলছি মহারাজ, কয়েক বছর মাত্র। তারপর ওই পালিতা শিশু কন্যাটির জন্য আপনি স্বয়ংবর সভা আয়োজন করবেন। ধীর লয়ে বললেন চিত্রবান। তার বিবাহ হবে 3য় পাণ্ডব অর্জুনের সঙ্গে। আয়োজন সেভাবেই সম্পন্ন হবে, অর্থাৎ সেই সভায় দুর্যোধন ও অন্যান্য দেশের রাজপুত্ররাও আমন্ত্রিত হবেন। কিন্তু শুধুমাত্র রাজকন্যার দ্বারা এক রূপবান বা গুণবান পুরুষের চয়নই সেই বিবাহের ক্ষেত্রে নির্ণায়ক হবে না। তার সঙ্গে যুক্ত থাকবে স্বরসন্ধানের কোনো এক কঠিন পরীক্ষা। তীরন্দাজ রূপে অর্জুন বিশ্বে অদ্বিতীয়। প্রতিযোগিতায় তার জয়লাভ এবং আপনার জামাতা হওয়া নিশ্চিত। কিন্তু এর ফলে দুর্যোধন ও অন্যান্য কৌরবরা তার প্রতি ঈর্ষান্বিত হয়ে উঠবে। কালক্রমে দেখবেন ওই কন্যাই কুরুবংশের ধ্বংসের কারণ হবে। স্তম্ভিত দৃষ্টিতে চিত্রবানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন দ্রুপদ। তার মনে হলো এমন অসম্ভব ক্ষুরধার কূটনৈতিক বুদ্ধি যে ব্যক্তির রয়েছে, তাকে মহামন্ত্রী হিসাবে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। কিন্তু এর মধ্যে নিহিত আছে ভবিষ্যতের প্রবল বিপদের সম্ভাবনা। অতি বুদ্ধিমান ঘনিষ্ঠ সহচর হিসেবে পাঞ্চালের প্রতিটি দুর্বলতা জানেন চিত্রবান। আজ তিনি পাঞ্চাল তথা দ্রুপদের প্রতি বিশ্বস্ত রয়েছেন, কিন্তু আগামীকাল যদি তার মনোভাব পরিবর্তিত হয়? অনেকক্ষণ নির্বাক রইলেন দ্রুপদ। তারপর ঈষৎ স্খলিত কণ্ঠে বললেন, চমৎকার পরিকল্পনা মহামন্ত্রী, কিন্তু দর্শনের আক্রমণ থেকে পাঞ্চালকে রক্ষা করতে না পারলে তো এর কোনো মূল্যই নেই। সেজন্য প্রয়োজন শিখণ্ডীর পৌরুষ। সেটি কিভাবে সংগ্রহ করব? নাকি শিখণ্ডীর মতো দেখতে কোনো অজ্ঞাত পরিচয় পুরুষের সন্ধানও আছে আপনার কাছে? বিকল্পের প্রয়োজন নেই মহারাজ, ওদিকে আমার প্রখর দৃষ্টি ছিল। চিত্রবান মৃদু হাসলেন। শিখণ্ডী পুরুষত্বের পরীক্ষায় সসম্ভ্রমে উত্তীর্ণ হবেন। পৌরসে দীপ্তি হয়ে তিনি কৌপিল্য অভিমুখে যাত্রা করেছেন, একথা আমি জানি। দৈববাণী নয়, বরং গুপ্তচরের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতেই আপনাকে কথাটি জানাচ্ছি। দর্শনকে নিয়ে আর উদ্বিগ্ন হবেন না। ভর সন্ধ্যাবেলা নিজের খাটে শুয়েছিল উর্না।
চুল খোলা, ডান হাতটা আড়াহাড়িভাবে চোখের উপর রাখা। কাছের একটা বাড়ি থেকে শাঁখ বাজানোর আওয়াজ ভেসে আসছে। ফ্লাইওভার দিয়ে চলে যাওয়া গাড়ির শব্দ সেই শঙ্খধ্বনিকে অনেক কসরত করেও পুরোপুরি চাপা দিতে পারছে না। চারিদিকের যান্ত্রিক কোলাহলের মাঝে খুব মনোযোগ দিয়ে শুনলে শাঁখের আওয়াজ যেন কেমন ঘোর লাগিয়ে দেয়। মনে হয় সে যেন ধোঁয়া আর ধুলোয় ভরা এই মিথ্যে কথার শহর থেকে দূরে কোনো এক অপাবৃদ্ধ অতীতে রয়েছে। কোথায় আছে সে? শুয়ে শুয়ে সেটাই বোঝার চেষ্টা করছিল উর্না। আশ্চর্য, এত বছর এখানে রয়েছে, কোনোদিন এই আওয়াজটা তার কানে ধরা দেয়নি কেন? সে ধরতে চায়নি বলে? উঠে বস, বলল শাহানা। সন্ধেবেলা শুতে নেই, স্কুল থেকে ফিরে অবধি শুয়ে আছিস কেন? পলি আর সিমি একটু দূরে মাটিতে বসে মুড়ি মাখছিল, আলু সেদ্ধ, লঙ্কা, পেঁয়াজ আর আম তেল দিয়ে। শনিবারের সন্ধেটা ওরা উর্না আর শাহানার এই ঘরেই আড্ডা মারে। মিতু যে নার্সিংহোমে কাজ করত, তার পাশেই একজন বয়স্ক মহিলা আম তেল বিক্রি করেন। তার কাছ থেকে কেনা শিশি থেকে আম তেল নেওয়ার সময় মিতুর মুখটা মনে পড়ছিল পলির। অলসভাবে উঠে বসলো উর্না। ওর চোখ দুটো ছলছল করছিল। শাহানা ঝুঁকে ওর কপালে হাত দিয়ে বলল, এই তোর গা তো বেশ গরম দেখছি, কখন জ্বর এলো? জানি না। উর্না দু হাত দিয়ে কপালের দুপাশ টিপে ধরল। আমার কিছু ভালো লাগছে না রে। আবার কি হলো? সিমি একটা বাটিতে কিছুটা মাখা মুড়ি দিয়ে এগিয়ে ধরল। না উর্নাদি, মুড়ি খাও, জ্বরের মুখে ঝাল ঝাল টেস্ট ভালোই লাগবে। আজ যা মেখেছি না, মিতুদি খেলে খুব খুশি হতো। হবে হবে, বলল পলি। সুস্থ হয়েও আমাদের সঙ্গে বসেই মুড়ি খাবে। নে উর্না, হাত বাড়া। উর্না যেন এইসব কথা শুনতেই পেল না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, মণিময় হাজরার বউ আজ স্কুলে এসেছিল। তাই নাকি? হঠাৎ? শাহানা চমকে উঠল। মণিময় পার্টির কাজে এক সপ্তাহের জন্য দিল্লি গেছে। ওর বউ স্কুলের বারান্দায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করেছে, যাচ্ছে তাই ভাষায়। বলতে বলতে এতক্ষণ ধরে চেপে থাকা কান্না উনার চোখ ছাপিয়ে বাঁধ ভাঙা বন্যার মতো বাইরে বেরিয়ে এলো। কান্নার দমকে ওর রোগা শরীরটা বেঁকে চুরে যেতে লাগলো। আমি নাকি একটা বাজারের বেশ্যা, টাকার লোভে আমি মণিময়ের সঙ্গে এইসব। ঘরের বাকি তিনজন জানতো কতটা অসহায় অবস্থায় রয়েছে উর্না। তারা চুপ করে রইল। পলি একবার বলতে গেল, শান্ত হও উর্না। কী করে শান্ত থাকবো? এরপরেও উর্না ফোঁপাতে ফোঁপাতে বলে চলল, মণিময়ের কথা না শুনলে আমার চাকরিটা এতদিন থাকতো। এতেই বাড়ি থেকে সারাক্ষণের তাগাদা, এই টাকায় নাকি হচ্ছে না। তোরা তো জানিস কত জায়গায় কাজ পাওয়ার চেষ্টা করেছি, আয়া সেন্টার অবধি বাদ দিইনি, কিন্তু মণিময়ের লোক ঠিক এসে বাগড়া দিয়েছে, আমাকে অন্য কোথাও যেতে দেবে না। আর সারা স্কুলের সামনে আমাকে এই সব শুনতে হলো। এক ঝটকায় শাহানার মনে পড়ে গেল মিতুর বলা কথাগুলো। ক্ষমতা, মণিময় নিজের ক্ষমতা দেখাচ্ছে উর্নাকে নিজের করে রেখে। ও শান্ত গলায় বলল, তুই নিজের অবস্থার কথা মণিময়ের বউকে বোঝানোর চেষ্টা করেছিলি? সে নির্ঘাত জানে তার স্বামীটি কী জিনিস, তার চাপে মণিময় তোকে ছেড়ে সরে দাঁড়াতে পারে। উর্না সজল চোখে বলল, তুই এইসব বউদের জানিস না, স্বামী যাই করে বেড়াক, তাদের দোষ এদের নজরে পড়বে না। আমি এসব বলতে গেলে আরও কথা শোনাতো। এরপর আর কি শোনাতো? বিরক্ত মুখে বলল পলি। মণিময় জানে এইসব? খবর পেয়ে ফোন করেছিল। অন্য একটা দীর্ঘশ্বাস ফেলল, বলছে চুপচাপ থাকতে, ওর বউ নাকি মাথা গরম প্রকৃতির, পরে সব ঠিক হয়ে যাবে। আমি বেশি রিয়াক্ট করলে নাকি ওর ইমেজের ক্ষতি হবে। শালা! পলি গালাগাল দিতে গিয়েও চুপ করে গেল। খিচিয়ে উঠে বলল, তুই কিছু বললি না? কি বলবো? এই নিয়ে কথা বলতেই চাইছিল না, খালি মিতুর কথা জিজ্ঞেস করছিল। উন্না চোখের জল মুছল, বলল, আমি ঠিক করে ফেলেছি, এই চাকরি আমি ছেড়ে দেব। দিয়ে কি করবি? পলি জিজ্ঞেস করলো। দেখি কি পাই। উন্না দাঁতে দাঁত চিবল, কিছু একটা ঠিকই পেয়ে যাব, আর না পাই রাস্তায় ভিক্ষে করব, তবু এত অপমানিত আর হতে পারবো না। পলি ঠোঁট কামড়ালো। তুই ছাড়লেই কি মণিময় হাজরা তোকে ছাড়বে? উন্না বলল, না ছাড়লে মেরে ফেলুক, যেভাবে বেঁচে আছি সেটা কি আদৌ বেঁচে থাকা? শোন, চাকরিটা তুই ছেড়েই দে। শাহানার গলায় একটা অদ্ভুত অপরিচিত সুর পেয়ে ঘরের বাকি তিনজনে হাঁ করে ওর দিকে তাকালো। শাহানা হাসলো। তবে তার আগে স্কুল থেকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা আদায় কর, তারপর কোনো একটা প্রি স্কুলে অ্যাপ্লাই কর, সঙ্গে রেকমেন্ডেশন লাগা। কে দেবে ওকে রেকমেন্ডেশন? সিমি অবাক হয়ে জিজ্ঞাসা করলো। মণিময় তো ওকে অন্য কোথাও কাজ করতেই দেবে না। দেবে। শাহানার মুখে হাসিটা স্পষ্ট হলো। এইবার দেবে, রেকমেন্ডেশনও ওই দেবে। তার কারণ এইবার ততদিনে উন্নার হাতে একটা মস্ত বড় জিনিস এসে গেছে, মণিময়ের ইমেজ নিয়ে ভয়। এতদিন উন্না এই নিয়ে কিছু বলতে গেলে ব্যাপারটা বানানোর বলে চেপে দেওয়া যেত, কিন্তু স্বয়ং মণিময়ের বউ যেখানে সবার সামনে চিৎকার করে কথাগুলো বলেছে, তখন তো উন্নাকে আর মিথ্যেবাদী বলে দেওয়া যাবে না। উন্না বলবে মণিময় জোর করে ওর সঙ্গে সহবাস করেছে, ভয় দেখিয়ে।
হাঁ করে ওর দিকে তাকিয়েছিল উড়না। শাহানা ওর মাথায় হালকা করে হাতটা রেখে বলল, ক্ষমতা উড়না ও জিনিস আজ যার হাতে থাকে কালকেই অন্যর হাতে চলে যেতে পারে। পার্টি অফিসের ঠিকানা তুই জানিস? মণিময়ের বদলে নমিনেশন পেতে কে আগ্রহী সেটা জানতে 5 মিনিট সময় লাগবে স্রেফ। আর এগুলো তুই যে জানিস সেটা মণিময়কে হালকা করে বুঝিয়ে দিবি। কম্পিল্য নগরীর সীমান্তে অবস্থিত বিশাল প্রমোদ উদ্যানের কেন্দ্রে অবস্থিত এই প্রাসাদ পাঞ্চালের অন্যতম রাজকীয় বিশ্রামগৃহ। গধূলি বেলায় দর্শনের অধীশ্বর হিরণ্যবর্মার জ্যেষ্ঠ পুত্র উপস্থিত হলেন সেখানে। ভগ্নী পত্নীর পুরুষত্ব প্রমাণের চূড়ান্ত শংসাপত্র দেওয়ার ভার ন্যস্ত হয়েছে তারই ওপর। তার সঙ্গে রয়েছেন কয়েকজন বিশ্বস্ত রাজকর্মচারী, আর আছেন এক বারাঙ্গনা। তিনি দর্শন রাজ্যের শ্রেষ্ঠ গণিকা, নাম অনঙ্গমোহিনী। প্রাসাদে অপেক্ষা করছিলেন শিখণ্ডী। অতিথিদের স্বাগত জানানোর রাজকীয় কর্তব্য তিনিই পালন করেছিলেন। প্রাথমিক আলাপনের প্রয়োজন ছিল। দর্শনের যুবরাজ তার মাধ্যমেই নিশ্চিত হয়েছিলেন এই পুরুষ রাজকুমারটি শিখণ্ডী। সামান্য পানাহারের পর একটি কক্ষে অবস্থান করছিলেন শিখণ্ডী। কিছুক্ষণের মধ্যেই সুবল এসে নিম্নকণ্ঠে শিখণ্ডীকে জানিয়েছিল, দর্শনের রাজকুমার প্রাসাদের বাহ্যিক অংশে একটি কক্ষে রাত্রি যাপন করবেন। প্রভাতে বারাঙ্গনা শিখণ্ডীর কক্ষ থেকে বহির্গত হওয়া মাত্র যাতে তিনি সঠিক সংবাদ পান তা নিশ্চিত করার জন্যেই এই ব্যবস্থা। কিছুটা ইতস্তত করে সুবল আরও বলেছিল, কুমার, মহারাজ আমাকে আদেশ করেছেন আমি যেন আপনাকে স্মরণ করিয়ে দিই একটি কথা। আপনার উপরেই নির্ভর করছে এই রাজ্যের ভবিষ্যৎ। শিখণ্ডী কোনো উত্তর দেননি। চারপাশের গোপনীয়তা ও অপমানের ছাপ তাকে মনে মনে সম্পূর্ণ বিধ্বস্ত করে তুলেছিল। মনে হচ্ছিল এই দুঃসময়ে যদি পাশে পেতেন কুম্ভককে। প্রাথমিকভাবে শ্যালককে দেখে শিখণ্ডী ক্রুদ্ধ হয়ে উঠেছিলেন। তার পুরুষত্বের পরীক্ষা নিতে এসেছেন এক বয়ঃকনিষ্ঠ। পরক্ষণে নিজেকে সংযত করেছিলেন তিনি। এখন সুবলের কথা শুনে তার পুনরায় মনে হলো কতটা লাঞ্ছনা যে মিশে রয়েছে এই গোপন অভিসারে। তা কি পিতা দ্রুপদ বুঝতে পারছেন না, নাকি বুঝেও তিনি অসহায় মুখ? তবু রাজধর্ম তথা পাঞ্চালের ভবিষ্যতের কথাটি ভেবে শান্ত থাকতে সচেষ্ট হলেন শিখণ্ডী। না, এ কোনো অভিসার নয়, এমনকি তার ব্যক্তিগত অগ্নি পরীক্ষাও নয়। এই রাত্রির রাজনৈতিক ও সামরিক গুরুত্বের কথা ভেবে ব্যক্তিগত মান অপমান এবং শারীরিক ক্লেশের কথা ভুলতে চাইলেন তিনি। সন্ধ্যা একসময় রাত্রির রূপ নিল। প্রাসাদের অন্যান্য শব্দ ও গুঞ্জন স্তিমিত হতে হতে মিলিয়ে গেল সুগন্ধ ও সূক্ষ্মরঞ্জক মিশ্রিত বাতাসে। তখনই সেই রমণ পারঙ্গমা নারী প্রবেশ করলেন শিখণ্ডীর কক্ষে। এই নারী শুধু সুন্দরী নন, সুভাষিনীও। কক্ষে প্রবেশ মাত্র তিনি শিখণ্ডীর নিকটে এসে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে যুক্ত করে বললেন, প্রণাম রাজকুমার, আমি অনঙ্গমোহিনী। বহুদিন ধরে আপনার নাম শুনছি। আজ প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। শিখণ্ডী অপাঙ্গে তার দিকে তাকিয়েছিলেন। অনঙ্গমোহিনী পূর্ণ যৌবনা এবং অভিজ্ঞা। তার চোখের মদির কটাক্ষ উত্তুঙ্গ উচ্চাবাচ্য। গুরু পয়োধর দেখে শান্ত থাকতে পারবে এমন পুরুষ বোধ করি পৃথিবীতে নেই। তার স্বচ্ছ প্রায় কাঁচুলির ফাঁকে গভীর বিভাজিকা সর্বনাশের ইশারা জাগিয়ে তুলে সম্মুখস্থ পুরুষের চোখে। এক্ষেত্রেও তাই হচ্ছিল। শিখণ্ডী বুঝতে পারছিলেন তার চক্ষুদয় দুধের কাজ করতে শুরু করছে। দৃষ্টি সুক্রমেই উদ্দীপকের আকারে পৌঁছে যাচ্ছে তার শরীরের শিরায় শিরায়। জাগ্রত হয়ে উঠছে তার সদ্যজাত পুরুষ অঙ্গটি। অনঙ্গমোহিনীও নিশ্চুপ দেখছিলেন। তার রক্তাভ ঠোঁটের একপাশে খেলা করছিল এক রহস্যময় হাসি। নিজের প্রায় অর্ধেক বয়সী এই তরুণ রাজকুমার নাকি নপুংসক, এমনই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তার কাছে। পরীক্ষার ভার তার উপর। অনঙ্গমোহিনী খুঁটিয়ে দেখতে থাকেন শিখণ্ডীর চোখ, বাহু, সর্বাঙ্গ। নপুংসক কিনা তা এখনই বোঝা না গেলেও লাজুক তো বটেই। এমন একজন উদ্ধত যৌবনার এত কাছে এসেও কুমার কিনা লজ্জায় মুখ অধনমিত করে রেখেছেন। মৃদু হেসে শিখণ্ডীকে আলিঙ্গন করলেন অনঙ্গমোহিনী। শিখণ্ডীর বক্ষের গভীরে কম্পমান হৃদয়ে দ্রুত চলন উপলব্ধি করে তার কর্ণমূলে ঈষৎ দংশন করলেন তিনি। পাঞ্চালের আকাশে ঘন হলো রাত। পরের 2টি প্রহর কেটে গেল এক অভিজ্ঞা ও এক অনভিজ্ঞের প্রতিক্রিয়ায়। গুরু সুলভ ধৈর্যে অনঙ্গমোহিনী শিখণ্ডীকে প্রশিক্ষিত করে তুললেন। ধীরে ধীরে রতি সুখের চূড়ান্তে আরোহণের পদ্ধতি আয়ত্ত করলেন শিখণ্ডী। তিনি বুঝতে পারলেন সঠিক ব্যবহার কিভাবে দেহের প্রতিটি অঙ্গকেই করে তুলতে পারে রমণ সহায়ক। প্রয়োজন ধৈর্য ও অস্থিরতা বর্জন। সর্বোপরি দেহের সর্বাপেক্ষা শক্তিশালী যৌনাঙ্গ মস্তিষ্ককে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব সেই কৌশলের পাঠ তিনি লাভ করে চললেন।
একবার উত্তেজনার চরম শিখরে উঠছিলেন শিখণ্ডী। তিনি চূড়ান্ত মিলনে রত হয়ে নিজেকে নিঃশ্বসিত করতে চাইছিলেন। তখনই অনঙ্গমোহিনী তাকে নিবৃত্ত করে নানা কলায় ভুলিয়ে মগ্ন করে তুলেছিলেন প্রাক-রমণ নানা ক্রিয়ায়। এভাবেই লম্বিত হচ্ছিল রতিক্রিয়া। অবশেষে এলো মধ্যরাত। শিখণ্ডী তখন কাতরভাবে প্রার্থী হলেন। চূড়ান্ত সঙ্গমের সুখে নিজেকে বিলীন করে দেওয়ার আকুল আবেদন জানালেন তিনি। অনঙ্গমোহিনী সাদরে অভ্যর্থনা জানালেন তাকে। কামশাস্ত্রের শিক্ষায় তাত্ত্বিক ও ব্যবহারিক নানা কৌশল শেখার শিখণ্ডী সর্বস্ব উজাড় করে দিলেন সেই মিলনে। অলৌকিক সুখে সেই অনুভূতির স্রোতে প্লাবিত হলো তার দেহ মন। নিঃশ্বাস, দংশন, আলিঙ্গন, নিষ্পেষণের সেই প্রবাল উত্তাল হয়ে আছড়ে পড়ল এক দেহ হতে অন্য দেহে। জ্ঞান হওয়ার পর থেকে অপূর্ণতার যে যন্ত্রণা শিখণ্ডীর চিরসখা হয়ে তাকে সঙ্গ দিয়েছে ঘুমে জাগরণে, সে এতদিনে বিদায় নিল। রাত্রি যখন ভোরের প্রথম আলোকের সঙ্গে অভিসারে প্রস্তুতি নিচ্ছে, তখন অনঙ্গমোহিনী নীরবে কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়ে এলেন। শিখণ্ডী তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, কিন্তু প্রাসাদে বহু মানুষ সেই রাতে ছিলেন নিদ্রাহীন। দর্শনের যুবরাজও তাদের একজন। তার উৎকণ্ঠায় ভরা জিজ্ঞাসু চোখের সামনে গিয়ে অনঙ্গমোহিনী সামান্য হাসলেন। অনন্ত যৌবনা সেই নারীর শরীরে ক্লান্তি না থাকলেও রমণ তাণ্ডবে বিশ্বস্ত কেশ ও বসন প্রমাণ করছিল যে তিনি রাত্রি নিছক সুখনিদ্রায় অতিবাহিত করেননি। বলো অনঙ্গমোহিনী, উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন দর্শন যুবরাজ। রাজকুমার কি সত্যিই নপুংসক? সেক্ষেত্রে এই দণ্ডেই যুদ্ধসজ্জা করব আমরা। ভগ্নীর এই অপমান কিছুতেই মেনে নেব না আমি। অনঙ্গমোহিনী হেসে উঠলেন। মোদির কটাক্ষ হেনে গজগামিনী ছন্দে এগিয়ে এসে নিজ বাহু ডোরে বাঁধলেন রাজকুমারকে। পূর্ণ কণ্ঠে বললেন, রুষ্ট হবেন না কুমার, কিন্তু রাজকুমার শিখণ্ডী আপনার থেকেও তেজস্বী পুরুষ। আমাদের রাজকুমারীর নিশ্চয়ই কোনো ভ্রম হয়েছিল। এমন দীর্ঘ রমণ শক্তি খুব কম পুরুষের মধ্যেই পেয়েছি। আমি অত্যন্ত তৃপ্ত কুমার। নিশ্চিন্ত হতে পারেন, শিখণ্ডী নপুংসক নন। অতি দ্রুত বেগে ধেয়ে চলেছিল অশ্বটি। তার পৃষ্ঠে আসীন শিখণ্ডীর মনও স্থির ছিল না। চক্রাকারে আবর্তিত হচ্ছিল তার নানা ভাবনা। গত দুটি রাত্রির মতো সময় তার জীবনে আগে কখনো আসেনি। আজন্ম লালিত সংস্কারের বশে যে পুরুষভাব নিজের উপর এতদিন আরোপ করেছিলেন তিনি, তা এখন সহজাত প্রবৃত্তির মতো তাকে তাড়িত করছে। তার প্রমাণ তিনি পেয়েছেন গত দুই রাতে দুই রমণীকে তৃপ্ত করে। প্রথমজন দর্শন নগরীর রাজগণিকা অনঙ্গমোহিনী, দ্বিতীয়জন শিখণ্ডীর নববিবাহিতা স্ত্রী তথা দর্শন রাজকন্যা। প্রথমজন অভিজ্ঞা এবং রতিশাস্ত্রে পারদর্শিনী, দ্বিতীয়জন অতখানি কুশল না হলেও রতিবিলাসে আগ্রহী ও আগ্রাসী। দুজনকেই তৃপ্ত করেছেন শিখণ্ডী। শস্যোন্মুখ ভূমিতে পাঞ্চাল রাজবংশের বীজ বপন করে বংশধারা অগ্রসর করার প্রয়াসের সূচনাও ঘটেছে গতরাত্রে। সেই বীজে আগামী দিনে পাঞ্চালকে সমৃদ্ধ করলে এই বিবাহ সর্বতোভাবে সফল বলেই পরিগণিত হবে। দর্শন নৃপতি হিরণ্যব্রহ্মা আজ প্রভাতেই উপস্থিত হয়েছে। কন্যার শ্বশুরালয়ে উপস্থিত হয়ে অকৃত্রিম ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। যুদ্ধ বেড়ে তাকে ত্যাগ করে আলিঙ্গন করেছেন পরম আদরের জামাতাকে। দ্রুপদ সাদর অভ্যর্থনা জানিয়েছেন তাকে। ফলে আজ সকাল থেকে রাজপ্রাসাদে আনন্দের পরিবেশ। তারই মধ্যে নিঃশব্দে এবং যথাসম্ভব গোপনে প্রাসাদ ত্যাগ করেছেন শিখণ্ডী। মাতা প্রসূতি শুধু তার এই সাময়িক বিহারের কথা জানেন। শিখণ্ডী তাকে আশ্বস্ত করেছেন সূর্যাস্তের আগেই ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে। যাত্রা শুরুর পরেই তার মুখে দেখা দিয়েছে এক অনন্য পূর্ব দৃঢ়তা। বিষাদ আর আশঙ্কা যেন ভস্যের মতো করে প্রলিপ্ত করেছে তার মুখটিকে। উচ্চবচ ভূমি এবং অরণ্য পথে চলতে চলতে শিখণ্ডী অবশেষে গন্তব্যে পৌঁছলেন। এক পর্ণকুটিরের সামনে অশ্বপৃষ্ঠ ত্যাগ করলেন তিনি। ধীর পায়ে এগিয়ে গেলেন। কুটিরের সম্মুখে দাঁড়িয়ে সামান্য ইতস্তত করলেন তিনি। তারপর ঈষৎ উচ্চকণ্ঠে বললেন, প্রণাম যক্ষ। কে? স্থূণকর্ণ কুটিরের ভেতর থেকে বেরিয়ে এলেন। তাকে দেখে চমকে উঠলেন শিখণ্ডী। স্বতঃস্ফূর্তভাবে তিনি বললেন, এ কি, আপনার মুখ চোখ এমন বিধ্বস্ত কেন? কি হয়েছে আপনার? বিশেষ কিছু নয়। স্থূণ দ্রুত স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেন। বরং আপনিই বলুন। এই অরণ্যের অভ্যন্তরেও সুসংবাদ এসে পৌঁছেছে গতকালই। আপনি সফল হয়েছেন। দর্শন অধীশ্বর যুদ্ধচিন্তা পরিত্যাগ করেছেন। এর সম্পূর্ণ কৃতিত্ব আপনার এবং দেবী চূড়ালার। শিখণ্ডী যুক্ত করে বললেন, আপনারা না থাকলে আজ পাঞ্চাল ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হতো। যক্ষের মুখে ম্লান মেঘাচ্ছন্ন জ্যোৎস্না সদৃশ হাসি দেখা দিল। ঈষৎ মস্তক আন্দোলন করে তিনি বললেন, আপনার ভবিতব্যে যা ছিল সেটি বাস্তবায়িত হয়েছে কুমার।
আমরা নিমিত্ত মাত্র। শিখণ্ড কিছুক্ষণ নীরব রইলেন, তারপর একটি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমি প্রত্যাবর্তন করেছি। আপনি বলেছিলেন আমার পৌরুষের আয়ু 1 দিবসকাল, তা ইতিমধ্যেই অতিক্রান্ত। আপনি আমার পৌরুষ ফিরিয়ে নিয়ে আমাকে সত্যবদ্ধ থাকার সুযোগ দিন হে স্থূণকর্ণ। স্থূণ কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু বাক্যালাপে ছেদ পড়ল। কুটিরের অভ্যন্তরের অন্ধকার ছেড়ে দিবালোকে এসে দাঁড়ালেন এক বিশাল দেহী পুরুষ। তার দেহে কিছু বিকৃতি আছে, কিন্তু আয়তকার চক্ষু, উন্নত নাসিকা এবং গুম্ফর প্রতি শিখণ্ডীর দৃষ্টি প্রথমে আকৃষ্ট হলো। স্থূণ কিঞ্চিত বিব্রত কণ্ঠে বললেন, পরিচয় করিয়ে দিই, ইনি পাঞ্চাল রাজ্যের ভাবী অধীশ্বর যুবরাজ শিখণ্ডী, আর ইনি যক্ষরাজ কুবের, আমাদের সম্প্রদায়ের অধিপতি। আমার কুটিরে আজ তিনি পদার্পণ করে আমাকে ধন্য করেছেন। শিখণ্ডীর ভ্রুযুগল বিস্ময়ে ঊর্ধ্বমুখী হলো। পরক্ষণেই নিজেকে সংযত করে তিনি সসম্ভ্রমে প্রণাম করে বলে উঠলেন, এ আমার পরম সৌভাগ্য যে স্বয়ং যক্ষরাজকে দর্শন করলাম। চির আয়ুষ্মান হও। যক্ষরাজ আশীর্বাদ করলেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, আমি সবই শুনেছি। স্থূণকর্ণের ঔষধের প্রভাবে তুমি যে পৌরুষের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছ, সে সংবাদও আমরা পেয়েছি। কিন্তু যক্ষ ফুলের অনুমতি ব্যতীত আমার অজ্ঞাতে যে কারোর উপর ঔষধি প্রয়োগ করা যায় না, তা বোধ করি স্থূণকর্ণ বিস্তৃত হয়েছিল, তাই সেই দায় তাকে নিতে হবে। শিখণ্ডী চমকে উঠলেন। এইবার তিনি বুঝতে পারলেন কেন স্থূণকর্ণের মুখ মলিন, কিন্তু তার জন্য স্থূণ শাস্তি পাবেন তা কী করে হয়। তিনি বলে উঠলেন, মার্জনা করবেন যক্ষরাজ, কিন্তু স্থূণ তো মাত্র 1 দিবসকালের জন্য আমার উপর ঔষধি প্রয়োগ করেছিলেন। পরীক্ষা নিরীক্ষার জন্য সাময়িক, বিশেষত এত স্বল্প সময়ের জন্য ঔষধির প্রয়োগ তো যক্ষকুলে প্রচলিত ভেষজ শাস্ত্র অনুযায়ী বৈধ। অঙ্গীকার অনুযায়ী আমি স্থূণর কুটিরে প্রত্যাবর্তন করেছি, যাতে তিনি আমার দেহ থেকে ঔষধির প্রভাব অপসারণ করে দিতে পারেন। কবির ভ্রু কুঞ্চিত করলেন, বললেন, যক্ষরা প্রয়োজনের ক্ষণকালের জন্য কারোর উপর ঔষধি প্রয়োগ করতে পারেন, এই গোপন নিয়ম তুমি কিভাবে জানলে? শিখণ্ডী সবিনয়ে বললেন, আমাকে জানিয়েছেন এই অরণ্যের এক ব্রহ্মচারী, আমার প্রিয় বন্ধু কুম্ভক। কুবের জিজ্ঞাসু দৃষ্টিতে স্থূণকর্ণের দিকে তাকিয়ে বললেন, কে এই কুম্ভক? তিনি কিভাবে আমাদের সম্প্রদায়ের গূঢ় নিয়ম জানলেন? স্থূণকর্ণ এক মুহূর্ত শিখণ্ডীর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলেন। অনুচ্চ কণ্ঠে বললেন, কুম্ভক তার প্রকৃত নাম নয় প্রভু, তিনি রাজা শিখিধ্বজের স্ত্রী চূড়ালা। চূড়ালা? হ্যাঁ যক্ষরাজ, আপনি যাকে আশৈশব লালন করেছিলেন, নানা গুপ্ত শিক্ষায় শিক্ষিত করেছিলেন, সেই চূড়ালা। শিখিধ্বজের সঙ্গে বিবাহের পরও সে তার অধ্যয়ন ও গবেষণা অব্যাহত রেখেছে, এ কথা জানি। কিন্তু এই গহীন অরণ্যে সে কী করছিল? সে অনেক কথা প্রভু। স্থূণকর্ণ আবারও তাকালেন শিখণ্ডীর দিকে। শিখণ্ডী বিস্ময়ে হতবাক হয়ে এই বাক্যালাপ শুনছিলেন। তার আরণ্যক জীবনের একমাত্র বন্ধু কুম্ভক আসলে এক নারী, কিন্তু কিভাবে, কেন? রাজা শিখিধ্বজ ঈশ্বর সাধনায় সিদ্ধিলাভ করতে চেয়েছিলেন। অনুচ্চ কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন স্থূণকর্ণ, তিনি এমন এক গুরুর সন্ধান করছিলেন, যিনি তাকে সঠিক পন্থার সন্ধান দিয়ে সাধনার উচ্চ মার্গে নিয়ে যেতে পারবেন। এই কাজের জন্য সর্বোৎকৃষ্ট গুরু তার প্রাসাদেই ছিলেন, তার নিজের সহধর্মিণী। চূড়ালার মতো জ্ঞানী মার্গদর্শক পাওয়া সর্বার্থের সৌভাগ্যের বিষয়, কিন্তু নারীকে, তদুপরি নিজের স্ত্রীকে গুরু হিসেবে মেনে নেওয়ায় ঔদার্য শিখিধ্বজ দেখাতে পারেননি। তাই স্ত্রীর যোগ্যতার সম্বন্ধে অবগত হয়েও তিনি অরণ্যে চলে এসেছিলেন এক প্রকৃত সাধকের সন্ধানে। কুবের ভূকিঞ্চিত করে শুনছিলেন। তিনি এবার বলে উঠলেন, তাই চূড়ালা পুরুষের রূপ নিয়ে অরণ্যে উপস্থিত হয়েছিল, যাতে তার স্বামী সঠিক সাধন মার্গের সন্ধান পায়। হ্যাঁ যক্ষরাজ, চূড়ালা আপনার শিক্ষা ব্যবহার করেছিলেন। তিনি নিজেও নানা ঔষধি এবং বিবিধ শল্য পদ্ধতি আবিষ্কার করেছেন। তাদের সম্মিলিত প্রক্রিয়ায় কয়েকজন বিশ্বস্ত সঙ্গীর সাহায্যে তিনি নিজের লিঙ্গান্তর ঘটিয়ে এই অরণ্যে এসেছিলেন। তার যে সহজ কথারা রাজপ্রাসাদের অভ্যন্তরে শিখিধ্বজের কাছে গুরুত্ব পেত না, সেই কথাগুলোই এই আরণ্যক পরিবেশে এক পুরুষ ব্রহ্মচারীর মুখ নিঃসৃত হয়ে রাজাকে অভিভূত করে ফেলেছিল। আশ্চর্য কন্যা এই চূড়ালা, অভিভূত কণ্ঠে বললেন কুবের। শৈশবকাল থেকেই সেই অনন্য সাধারণ মেধার পরিচয় দিয়েছিল। আমি জানতাম ও একদিন ভূলোকের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী হবে, কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ালো ওর নারীত্ব। সমাজ পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠতর বলে মনে করে। যখন কোনো প্রতিভাধর নারী সমাজের সেই ভুল ভেঙে দিতে চায়, তখন হয় তাচ্ছিল্য করে, নয়তো বলপ্রয়োগ করে তার অগ্রগতির পথ রুদ্ধ করে দেওয়া হয়। চূড়ালার প্রতিভার স্বীকৃতি পায়নি এই কারণে। স্থূণকর্ণ ক্লান্ত ভঙ্গিতে সম্মতি জানিয়ে বললেন,
সৌভাগ্যক্রমে শিখিধ্বজ এখন নিজেকে সংশোধন করেছেন। চূড়ালা কুম্ভক রূপে শিখিধ্বজকে সাধনার এক বিশেষ স্তরে পৌঁছতে সাহায্য করেছিলেন। সেখানে উন্নীত হওয়ার ফলে নির্মোহ থাকার গুণ অর্জন করেছেন রাজা। এর মধ্যে চূড়ালা নিজে মন্দানিকা নাম্নী এক রমণীতে পরিবর্তিত হয়ে রাজার সঙ্গে সহবাসে প্রবৃত্ত হয়েছেন। তার উপর রাজার কোনো অধিকার বোধ জন্মায়নি। শিখিধ্বজ উপলব্ধি করেছেন প্রকৃত সিদ্ধি লাভের জন্য প্রয়োজন সৎ চিন্তা, সৎকর্ম এবং অপরিগ্রহ। এই গুণাবলী আয়ত্ত হলে গৃহে থেকে রাজধর্ম পালন করেও ঈশ্বর উপলব্ধি হয়। এখন তারা দুজনেই কর্মভূমিতে প্রত্যাবর্তন করেছেন। নিস্তব্ধ হয়ে কথাগুলো শুনছিলেন শিখণ্ডী। বিস্ময় নয়, ক্রমে বন্ধুর জন্য হওয়া গর্ব তার মনকে প্লাবিত করছিল। বন্ধুত্বের তো কোনো লিঙ্গভেদ হয় না। কুম্ভক বা চূড়ালা, পুরুষ না নারী, তার শিখণ্ডীর কাছে তুচ্ছ হয়ে পড়েছিল। স্বামীকে তার অভীষ্ট লাভে সহায়তার জন্যে তিনি দিনের পর দিন এই বিপদ সংকুল অরণ্যে বাস করেছেন। এমনকি সেই পরিস্থিতিতেও শিখণ্ডীর বিপদে তাকে সর্বতোভাবে সাহায্য করেছেন চূড়ালা। স্থূণকর্ণকে তিনিই সম্মত করিয়েছিলেন ঔষধি প্রয়োগে। শল্য চিকিৎসার দুরূহতম গোপনতম বিদ্যার সফল প্রয়োগে তিনি শুধু শিখণ্ডীকে নয়, পাঞ্চালকেও রক্ষা করেছেন। শিখণ্ডীর হঠাৎ মনে হলো, চূড়ালা ওরফে কুম্ভকের সঙ্গে একবার সাক্ষাৎ কি একান্তই অসম্ভব? শিখিধ্বজ জায়া এক রাজ্ঞীর রূপেও তিনি কি আরণ্যক জীবনে এই হতভাগ্য মিত্রটিকে বিস্মৃত হবেন? উদ্গত অশ্রু সংবরণ করে সমকালে প্রত্যাবর্তন করলেন শিখণ্ডী। করজোড়ে বললেন, অনুগ্রহ করে ঔষধিটি প্রত্যাহার করুন স্থূণকর্ণ, আমি দায়মুক্ত হই। স্থূণকর্ণ অপরাধীর দৃষ্টিতে কুবেরের প্রতি দৃষ্টিপাত করে অধঃপতন হলেন। কুবের শান্তভাবে বললেন, আমার অনুমতি গ্রহণ না করে স্থূণ তোমাকে ঔষধি দেওয়ায় আমি অত্যন্ত কুপিত হয়েছিলাম। তোমার আগমনে আর কিছুক্ষণ বিলম্ব হলে সে আমার দণ্ড ভোগ করতে বাধ্য হতো। কিন্তু কুমার, তোমার সততায় আমি মুগ্ধ। পৌরুষের মতো একটি বৈশিষ্ট্য, যার জন্য তুমি বহুকাল ধরে প্রার্থনা করেছ, তাকে স্বেচ্ছায় ফিরিয়ে দিতে এসেছ তুমি। যত কষ্টই হোক, যত বেদনাই মনে সঞ্চিত থাকুক, আমি ক্ষত্রিয় যক্ষরাজ। শিখণ্ডীর মুখে ক্লিষ্ট হাসি ফুটে উঠল। প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হওয়া আমার নীতি বিরুদ্ধ। সাধু কুবের দক্ষিণ হস্ত তুলে আশীর্বাদের ভঙ্গিতে বললেন, আমি যক্ষ কুলপতি কুবের তোমাকে আশীর্বাদ করছি শিখণ্ডী। ওই ঔষধির প্রভাব তোমার দেহ থেকে প্রত্যাহৃত হবে না। কি? অসম্ভবের আশা এবং বিস্ময়ের যুগপদ আঘাতে শিহরিত হলেন শিখণ্ডী। এ কি বলছেন আপনি? স্থূণকর্ণ অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন কুবেরের দিকে। ঠিকই বলছি। এমনিতেও চূড়ালার অস্ত্রোপচার স্থায়ী প্রক্রিয়া। কুবের প্রসন্ন কণ্ঠে বললেন, তোমার মৃত্যুর পরই না হয় স্থূণকর্ণের ওই ঔষধি আবার ফিরে আসবে যক্ষকুলের কাছে। ততদিন অবধি এ থাকবে তোমার কাছে। রাজকুমার শিখণ্ডী, এবার তুমি প্রকৃত অর্থে পুরুষ হলে, সারা জীবনের জন্যে। চূড়ালার অস্ত্রোপচারের প্রভাব আর স্থূণকর্ণের প্রদত্ত ঔষধির প্রভাব আমার আশীর্বাদ ক্রমে তোমার দেহে আমৃত্যু স্থায়ী হবে। বিহল শিখণ্ডীর চোখ ভরে ওঠে উদ্গত অশ্রুতে। নত হয়ে তিনি প্রণাম করেন দুজনকে। জলের ধারা কখন যে অনাহুত হয়ে এসেও তার দুগাল ভাসিয়ে দিয়েছে তা বুঝতেই পারেনি সাহানা। এ কি লিখেছে মিতু? মহাভারতের এক আপাত গৌণ চরিত্রকে কেন্দ্রে রেখে লেখা এমন কাহিনী কিভাবে জন্মালো ওর মনের মধ্যে? আবেগ আর রোমাঞ্চ, অপমান আর সুখ, সব যেন সহস্রাব্দীর ব্যবধান অতিক্রম করে ওকে জড়িয়ে ধরতে চাইছে। কি করে এমন কিছু লিখলো মিতু? আর শিখণ্ডী তো অবশেষে পুরুষ হলেন, কিন্তু মিতু কবে পাবে আকাঙ্ক্ষিত পৌরুষ? আসতে পারি? রমেন্দ্র উঁকি দিয়ে কথাটা জিজ্ঞাসা করায় সাহানা একটু থতমত খেয়ে গেল। তারপর উঠে দাঁড়িয়ে অল্প হেসে বলল, হ্যাঁ আসুন। পুলিশের উর্দি নয়, বরং সাধারণ টি শার্ট আর জিন্স পরে এসেছিলেন রমেন্দ্র। সাহানা আর উন্নার ঘরে দুটো তক্তপোষ আর আলমারি ছাড়াও দুটো আদ্যিকালের কাঠের চেয়ার আছে। জীর্ণ চেহারার সেই দুটো চেয়ারের একটাতেই সাবধানে বসলেন রমেন্দ্র। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা জমে উঠছিল। সাহানা বাধ্য হয়ে বলল, চা খাবেন? চা? রমেন্দ্র কি যেন ভাবতেই শুরু করেছিলেন। এবার বললেন, তা খাওয়া যায়। ঘরের কোণে একটা ছোট স্টোভ আছে। রান্না একতলায় হলেও মাঝে মধ্যে চা খেতে ইচ্ছে হলে এই স্টোভটাই কাজে দেয়। অ্যালুমিনিয়ামের ডেকচিতে জল বসিয়ে সাহানা বলল, দুধ নেই, লিকার করে দিচ্ছি। চিনি ক চামচ দেবো? দিন 1 চামচ। রমেন্দ্র মিতুর খাতাটা তুলে নিয়ে বলল, আপনার রুমমেট কোথায় মিস উন্না? উন্না স্কুলে গেছে। সাহানার বুকটা ছ্যাঁত করে উঠল। রমেন্দ্র সরকার মিতুর খাতাটা হাতে নিলেন কেন? খাতার একবারে প্রথমে কি মিতুর নাম লেখা আছে? সাহানার মনে পড়ছে না। রমেন্দ্র বললেন, সেদিনও গাড়িতে দেখলাম এই খাতাটা পড়ছিলেন, আজকেও দেখলাম একেবারে তন্ময় হয়ে আছেন এর মধ্যে। এ তো দেখছি হাতে লেখা। কে লিখেছে?
ডেকচিতে চায়ের জল টকবক করে ফুটছিল। চামচ দিয়ে সেটা নাড়তে নাড়তে শাহানা বলল, মিতু। মিতু? রমেন্দ্র সত্যিই অবাক হলেন। মানে মিতালি দাস? তিনি গল্প উপন্যাস লিখতেন নাকি? শাহানা উত্তর দিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে ছাঁকনি আর কাপ নিয়ে ব্যস্ত হলো। রমেন্দ্র কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যাকগে, যেটা বলতে এলাম, সন্টুকে গ্রেপ্তার করা হয়েছে মার্কশিট জাল করা আর মিতালি দাসকে খুনের চেষ্টার অভিযোগে। মিতালি দাসের কবজিতে আর বাথরুম দিয়ে বাইরে যাওয়ার ওই সিঁড়িতেই ওর আঙুলের ছাপ পাওয়া গেছে। নার্সিংহোমে যে সন্টু ফোন করেছিল তারও প্রমাণ পাওয়া গেছে একটা সিসিটিভি ফুটেজ থেকে। আপনি সেদিন মধুগঞ্জে গিয়ে ওকে চিহ্নিত না করলে কাজটা এত সহজে হতো না। তাই থ্যাঙ্কস। শাহানা কোনো কথা না বলে এক কাপে চা ঢেলে একটা প্লেট মুছে তাতে সেটা রাখলো। তারপর এগিয়ে ধরল। ওর মন বলছিল ভদ্রলোক শুধু ধন্যবাদ জানাতে আসেনি। রমেন্দ্র মাথাটা সামান্য ঝুঁকিয়ে কাপ প্লেট হাতে নিলেন। তারপর বললেন, দয়াসাগর আশ্রম আপাতত সিল করে দেওয়া হয়েছে। ওই মহারাজ আর বাকিদের পাঠিয়ে দেওয়া হয়েছে হেড অফিসে। সন্টু স্বাভাবিকভাবেই খুনের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছে। অনেক চিৎকার চেঁচামেচির ফাঁকেও একটা অন্য ব্যাপার আমাদের জানিয়েছে। সেটা নিয়ে কথা বলতেই আপনার কাছে আসা। কোন ব্যাপার? শাহানার মনে হচ্ছিল ওর বুকের ধুকপুক শব্দটা কি রমেন্দ্রবাবু শুনতে পাচ্ছেন। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে শিখণ্ডীর শেষ অংশ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।